আজকে আমরা গ্রোইন হার্নিয়া নিয়ে আলাপ করব। হ্যাঁ, হার্নিয়াটা আমাদের আমরা ফিফথ ইয়ারে একদম ফাইনালে 100% যে হার্নিয়ার রুগী তোমাদেরকে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। এমন কোনো পরীক্ষা থাকবে না যেখানে হার্নিয়ার রুগী থাকবে না। হার্নিয়ার রুগী অলওয়েজ আমরা কিন্তু ওয়ার্ডে পাই, 5টা 7টা 10টা করে কিন্তু ভর্তি থাকে অলওয়েজ। এবং তোমাদের পাস ফেল নির্ভর করবে কিন্তু হার্নিয়ার উপর। পাস ফেল শর্ট কেসে হার্নিয়ার উপরে কিন্তু নির্ভর করবে। সুতরাং হার্নিয়ার যে তোমাদের এই লেকচার ক্লাসেও আছে, তোমরা এখানে থিওরিটিক্যালি A to Z এখানে তোমরা যদি পড়ে যাও, প্র্যাকটিক্যালি তোমাদের খুব বেশি সময় লাগবে না। আর আমরা জানি যে রোগীর সাথে প্র্যাকটিক্যালের সাথে যদি থিওরিটিক্যাল সমন্বয় করা যায় তাহলে তোমাদের কোনো প্রশ্নে আটকাইতে পারবে না কোনো এক্সামিনার, তাই না? এই কারণে হার্নিয়াটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে। আমরা কিন্তু ওই শর্ট কেসে হার্নিয়ার ডেফিনেশন শোনার প্রয়োজন মনে করি না, যে হোয়াট ইজ হার্নিয়া, ডিফাইন হার্নিয়া। সুতরাং এখানে হয়তো লেকচারে অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমরা একটু প্র্যাকটিক্যালি আগাবো, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি বলি যে কমন কিছু হার্নিয়ার নাম বলো, কমন কিছু হার্নিয়ার নাম বলো। যদি বলি গ্রোইনে কি হার্নিয়া হয়? গ্রোইন রিজনে ইনগুইনাল, ফিমোরাল, ইনগুইনাল হার্নিয়া, ফিমোরাল হার্নিয়া। আর ইনগুইনাল হার্নিয়াকে আমরা ভাগ করি অনেকভাবে ক্লাসিফাই করা আছে। আমরা দেখতেছি ইনডিরেক্ট এবং ডিরেক্ট হার্নিয়া আছে, তাই না? আচ্ছা, কমন যেটা আমাদের যে ইনডিরেক্ট ডিরেক্টের তফাৎ আমরা যাব। তাহলে এখন আমরা আগে বুঝি যে হোয়াট ইজ হার্নিয়া বা হার্নিয়া কেন হয়। হার্নিয়াটা কি তাহলে? হোয়াট ইজ হার্নিয়া? protrusion of a viscous or part of a viscous through the wall of its containing cavity। ওই ক্যাভিটির যে ওয়াল আছে এই ওয়ালটাকে ভেদ করে যদি কোনো ভিসেরা বা ভিসেরার কোনো অংশ বিশেষ যদি বাইরে বের হয়ে যায়, প্রোটিউডেড হয়ে যায়, তাহলে সেটাকে আমরা হার্নিয়া বলি। তাহলে হার্নিয়া কেন হয়? প্রথম যদি বলি যে কেন হয়, কী জন্য হয় হার্নিয়া, একটা হলো যে কনজেনিটাল কোনো সমস্যার জন্য হতে পারে, আর 2 নাম্বার হলো যে অ্যাকোয়ার্ড কিছু কাজের জন্য হতে পারে। অ্যাকোয়ার্ড বলতে হলো উইকনেস, তাই না? কনজেনিটাল অ্যান্ড অ্যাকোয়ার্ড, তাই না? তো কনজেনিটাল কিছু কারণে হতে পারে, যেমন উদাহরণ কি 2-একটা হার্নিয়ার উদাহরণ দেওয়া যে কনজেনিটাল কারণে হয়। বাচ্চাদের যেটা আম্বিলিক্যাল বলতেছো, আচ্ছা হইলো। আর ডায়াফ্রামেটিক হার্নিয়াটা নিয়ে নাম শুনেছো না? বগডালেক হার্নিয়া, অমুক তো বিভিন্ন জায়গায় যদি কনজেনিটাল সমস্যা থাকে তাহলে ওই ক্যাভিটি ডায়াফ্রামের যে ছিদ্রগুলো আছে এখান দিয়েও হার্নিয়া হতে পারে। আর এই যে হার্নিয়া যেটা আমরা বলি যে বাচ্চাদের যে ইনগুইনাল হার্নিয়াটা হয় বাচ্চাদের, তার নাম কি? কনজেনিটাল ইনগুইনাল হার্নিয়া বলি না, বা কনজেনিটাল হাইড্রোসিল বলি। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু হার্নিয়াকে আমরা 2টা নামে ডাকি। একটা হলো যে কনজেনিটাল ইনগুইনাল হার্নিয়া, একই নাম কনজেনিটাল হাইড্রোসিল। মানে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হার্নিয়া সেটাই হাইড্রোসিল। কেন? কারণ এটা আমরা পরে বলবো। তো বাচ্চাদের যে হার্নিয়াগুলো হয় এটা সাধারণত একটা কনজেনিটাল স্যাকের জন্যই হয়। এই স্যাকটা মানে যখন টেস্টিসটা নিচের দিকে নামে, টেস্টিস আমরা জানি যে রেট্রোপেরিটোনিয়াল ইন্ট্রা অ্যাবডোমিনাল অর্গান, তাই না? টেস্টিস তো হয় পেটের মধ্যে তৈরি হয়, এটা আস্তে আস্তে ডিসেন্ড করে, বয়সের সাথে সাথে এটা ডিসেন্ড করে নিচে স্কুটামের মধ্যে যায়। তো এই যাওয়ার পথে এই টেস্টিসটা নিচে যখন নামতে চায়, নামার পথে সে কী নিয়ে যায়, তার আমাদের যে পেরিটোনিয়াম আছে এই পেরিটোনিয়ামটাকে মাথায় নিয়ে নিচে নেমে যায়। তো যার ফলে আমাদের ইন্ট্রা অ্যাবডোমিনালের সাথে একটা কানেকশান তৈরি হয় স্ক্রোটামের, তাই না? এটাকে আমরা কি বলি? প্রসেসাস ভ্যাজাইনালিস। তো এই প্রসেসাস ভ্যাজাইনালিস আর যেটা টেস্টিসের চারিদিকে যে অংশটা থাকে এই প্রসেসাস ভ্যাজাইনালিসের অংশ, সেটার নাম কি? টিউনিকা ভ্যাজাইনালিস। তো এই প্রসেসাস এবং টিউনিকা এই 2টার মাঝখানে একটা সময় যে কি হয়, কনস্ট্রিকশন হয়ে 2টা আলাদা হয়ে যায়। প্রসেসাসটা
পুরাটা একদম পেরিটোনিয়াল ক্যাভিটির সাথে নিচের দিক পর্যন্ত আসে। আর যেটা হলো তোমার টেস্টিসের চারিধারে থাকে সেটাকে আমরা বলি টিউনিকা। এই টিউনিকা আর প্রসেসরের মধ্যে ডিসকন্টিনিউশন হয়ে যায় নর্মালি, মানে আমাদের নর্মাল যে কনজেনিটালি যে মানে একটা ডেভেলপমেন্টালি যে জিনিসটা হয় সেটা নর্মালি এই দুটো আলাদা আলাদা হয়ে যায়, যার ফলে সাধারণত হার্নিয়াটা হয় না বাচ্চাদের। সব বাচ্চাদেরকে হার্নিয়া হয় নাকি? হয় না তো। কিন্তু যাদের ক্ষেত্রে এই প্রসেসাস এবং টিউনিকাটা আলাদা না হয় এবং এই কমিউনিকেশনটা পারসিস্ট করে, তাদের ক্ষেত্রেই সাধারণত কনজেনিটাল এই যে হার্নিয়াটা আমরা দেখতে পাই। তাহলে এটা হলো একটা, আমরা বলি যে এটা হলো যে কনজেনিটাল একটা সমস্যার জন্যই এই হার্নিয়াগুলো বাচ্চাদের হয়। এই জন্য তো বাচ্চাদের হার্নিয়ার অপারেশন করার সময় আমরা কি বলি নাকি যে নেট লাগাইতে হবে বা মেশ দিতে হবে, হার্নিও র্যাফি করতে হবে বা হার্নিও প্লাস্টিক করতে হবে, এইসব কথা কিন্তু বলি না। বাচ্চাদের হার্নিয়ার ট্রিটমেন্ট কিন্তু খুব সহজ। কি? হার্নিওটমি। এই যে ডিসকন্টিনিউশন করে দিই আমরা, শুধু যে স্যাকটা পেরিটোনিয়াল ক্যাভিটির সাথে কানেক্টেড শুধু কেটে দেই। কনজেনিটালি যেটা ডেভেলপমেন্টালি যেটা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল সেটা আমরা বন্ধ করে দিই। এটা কিন্তু ট্রিটমেন্ট। এই জন্য পরীক্ষায় কিন্তু আমরা এগুলো ধরি যে বাচ্চাদের হার্নিয়া যদি হয়, ইনগুইনাল হার্নিয়া, তাহলে চিকিৎসা কী? হার্নিওটমি। এটা মনে রাখো, আমরা পরে আরও ডিটেলস আসবো, আস্তে আস্তে আসবো। আর এই যে অ্যাডাল্টদের ক্ষেত্রে যেটা হচ্ছে, অ্যাডাল্টদের ক্ষেত্রে যে হার্নিয়াটা হয়, এই হার্নিয়াটা সাধারণত অনেকের কনজেনিটাল কিছু সমস্যার জন্য হতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাই ডিউ টু কি 18 বছরের পরে যেগুলো হয়, যে উইকনেস অফ দ্য মাসেল, উইকনেস অফ দ্য হার্নিয়ার মাসেল যেগুলো আছে। কি মাসেল? লোয়ার অ্যাবডোমেনের মাসেলগুলো কী কী? এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস। এই যে তিনটা মাসেল, এই মাসেলের কোনো না কোনো সমস্যা, উইকনেসের জন্য এই হার্নিয়াগুলো হয়। আচ্ছা, এখন আমরা গ্রোইন হার্নিয়ার মধ্যে তাহলে আমাদের বেশিরভাগ ফিমোরাল হার্নিয়া খুবই আনকমন, পাই না বললেও চলে। ফিমোরাল হার্নিয়া আবার মহিলাদের বেশি কমন। ফিমোরাল হার্নিয়াটা মহিলাদের কমন, আর ইনগুইনাল হার্নিয়াটা মেলদের কমন, একটা মেল একটা ফিমেল। তারপরেও যদি তুমি অ্যাজ এ হোল এই সব হার্নিয়ার মধ্যে ধরো, তাহলে বেশিরভাগই ইনগুইনাল হার্নিয়া। ফিমোরাল হার্নিয়া ইজ ভেরি রেয়ার। তো ইনগুইনাল হার্নিয়ার ক্ষেত্রে আমরা দুইটাভাবে ক্লাসিফাই যদি করি, যে ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট। তো যাই হোক, এই দুটো আমরা এখন তো ক্লাসিফিকেশান করব। তার আগে আমি বলি যে তোমরা যেরকম আমি বলছিলাম যে কয়েকটা হার্নিয়ার নাম বলো, কমন হার্নিয়া। তোমরা তো বললে অনেক। আমরা পেটের মধ্যে গ্রোইন ছাড়া বাকি যে হার্নিয়াগুলো আছে সেইগুলোকে এক কথায় আমরা কি বলি? ভেন্ট্রাল হার্নিয়া বলি অনেক সময়। এই যে আম্বিলিকাল, প্যারা আম্বিলিকাল, এই রিজনে কিছু ইপিগ্যাস্ট্রিক, হ্যাঁ, এই যে সারা পেটের মধ্যে গ্রোইন বাদ দিয়ে যেগুলো হয় ভেন্ট্রালি, সেগুলোকে আমরা ভেন্ট্রাল হার্নিয়া বলি। এর মধ্যে ভেন্ট্রাল হার্নিয়ার মধ্যে এই নামগুলো পড়বে: ইপিগ্যাস্ট্রিক হার্নিয়া, আম্বিলিকাল হার্নিয়া, প্যারা আম্বিলিকাল হার্নিয়া। এছাড়াও আরও কিছু হার্নিয়া আছে, যেমন ইনসিশনাল হার্নিয়া। ইনসিশনাল হার্নিয়া এটা আবার কী ধরনের? কোনো একটা অপারেশন করা আছে পেটের মধ্যে, ইনসিশন আছে। এই ইনসিশন থাকলে আমরা জানি যে অনেক নার্ভগুলো কেটে যায়, ওই মাসেলগুলো উইক হয়ে যায়। অথবা সেলাইয়ের কোনো সমস্যা থাকলে ওই মাসেলগুলো বা ওই ফাঁসাগুলো যখন দূরে সরে যায়, তখন ওই জায়গাটা একটা উইক পয়েন্ট তৈরি হয়। ওই উইক পয়েন্ট দিয়ে যে হার্নিয়াগুলো হয় এগুলোর আমরা কি বলি? ইনসিশনাল হার্নিয়া। তো এই যে এই ধরনের নামগুলো অনেক আসবে। এর মধ্যে আমাদের গ্রোইন হার্নিয়া নিয়ে যদি আমরা আলাপ করি, তাহলে আমরা আসব যে ইনগুইনাল হার্নিয়ার মধ্যে আমরা এখন দেখি যে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ইনডিরেক্ট অ্যান্ড ডিরেক্ট হার্নিয়া। তো এটা আলাপ করার আগে আমার মনে হয় যেটা, যে হার্নিয়ার বাউন্ডারিটা জানা উচিত। হার্নিয়ার বাউন্ডারি কি? সামনে কি আছে, পিছনে কি আছে, রুফে কি আছে, আর ফ্লোরে কি আছে। এই চারটা জিনিস না জানলে তোমরা পরবর্তীতে অনেক কিছু অ্যান্সার করতে পারবে না। আর আছে যে দুইটা মুখ আছে না হার্নিয়ার, একটা হলো রিং, যেটারে বলি সুপারফিশিয়াল রিং, আর ডিপ রিং। কোনটা কোথায় থাকে এটা।
এখন আমরা যদি যাই গ্রোইনের যে হার্নিয়া, ইনগুইনাল হার্নিয়া, তাহলে এর সামনে কি থাকে, অ্যান্টেরিয়রলি কি থাকে? তোমরা কিন্তু অ্যানাটমি তো তোমরা আমার এখন হলো তোমরা থার্ড ইয়ার না ফোর্থ ইয়ার? থার্ড ইয়ার। তাহলে তোমরা 2-3 বছর আগে পড়ছো অ্যানাটমি, তাই না? তাহলে মনে থাকার কথা না? আমি তো পড়ছি অনেক আগে। তা আমাদের যদি মনে থাকে তা তোমাদের থাকবে না? আমার তো মনে হয় পুরাটাই মুখস্থ থাকা উচিত। তাহলে হার্নিয়ার অ্যান্টেরিয়রলি কি থাকে? এখানে যদি আমরা হার্নিয়ার যে স্যাক বা হার্নিয়ার কন্টেন্ট যেখানে আছে এর সামনে কি কি পাবো আমরা? স্কিন পাবো, এরপর স্কিন, সুপারফিশিয়াল ফ্যাসা, সাবকিউটেনিয়াস টিস্যু, যা বলে একবারে বলে দিলাম। এরপরে কি পাবো? পেরিটোনিয়াম তো এখানে আসবে না, এখানে কি আসবে? এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস। এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস আসে। আর এই এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিসটা এখানে যে আস্তে আস্তে ইনফোল্ডিং হয়ে কী হয়? ইনগুইনাল লিগামেন্ট হয়ে যায়। তাহলে ইনগুইনাল লিগামেন্টটাই এটাই তো উপরের দিকে কি, হ্যাঁ, এখানে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস বলি আমরা। তাহলে অ্যান্টেরিয়র বাউন্ডারি যদি আমরা বলি, তাহলে স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, সুপারফিশিয়াল ফাসা, এরপরে শুধু এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস। তাহলে হার্নিয়ার অপারেশন যদি করতে যাই, তাহলে ওই বরাবর যে স্কিনটা আমরা কাটবো, তাহলে এর নিচে আমরা কি পাবো? ওই স্কিনের পরে তুমি সাবকিউটেনিয়াস, এরপরে আমরা এক্সটার্নাল অবলিক, হ্যাঁ সুপারফিশিয়াল, তো একসাথেই থাকে স্কিন। আমরা অত মার্কিং এগুলো বলার খাতিরই বলি, শুধু স্কিন কাটার পরে আমরা কী পাবো? এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস পাবো, তাই না? দুইটা জিনিস পাবো। পাইলেই তুমি দেখবা যে হার্নিয়ার কন্টেন্টটা তুমি ওখানে পেয়ে গেছো। এবার এটা যদি উঁচু করো, হার্নিয়ার যে কন্টেন্টগুলো আছে যদি ধরে আস্তে আস্তে উঁচু করি, তাহলে এর পিছনের বাউন্ডারি আছে। তাহলে পিছনে কি থাকে? পিছনে কি থাকবে? কনজয়েন্ট মাসেল, নাম শুনেছ? কনজয়েন্ট মাসেল। কি কি মাসেল দিয়ে কনজয়েন্ট মাসেল হয়? ইন্টারনাল অবলিক আর ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, দুইটা মাসেল। যেহেতু মেজর মাসেল তিনটা, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক আর ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, তাহলে এক্সটার্নাল অবলিকের অ্যাপোনিউরোসিস তো সামনে চলে গেল, তাহলে পিছনে আছে আর দুইটা। তাহলে ওইটাই বলো ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, এরপর ফাসা ট্রান্সভার্সালিস, এরপর পেরিটোনিয়াম। এই লেয়ারগুলো ভেদ করলে তারপর তোমার অ্যাবডোমিনাল ক্যাভিটিতে যাইতে হবে। তাহলে হার্নিয়ার অপারেশন করার জন্য কিন্তু আমরা পেরিটোনিয়াল ক্যাভিটিতে ঢোকার প্রয়োজন মনে করি না, লাগে না। পিছনে কি আছে এটা জানতে হবে। কেন জানতে হবে? এরপরে আসবে পিছনে কি আছে, সামনে কি আছে, উপরে কি, নিচে কি, না জানলে তো তুমি হার্নিওগ্রাফিও করতে পারবে না, হার্নিওপ্লাস্টিও করতে পারবে না। কারণ আমাদের অপারেশান যে কাজগুলো বলবো সেগুলোতে এইগুলো কিন্তু অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এই কারণে তো আমরা বলি যে সার্জারি ভালো জানতে গেলে তোমাকে অ্যানাটমির মাস্টার হতে হবে, অ্যানাটমির মাস্টার হতে হবে। আর যদি তুমি মেডিসিন ভালো জানতে চাও তাহলে ফিজিওলজি জানতে হবে, বায়োকেমিক্যাল জিনিসগুলো জানতে হবে, অনেক কিছু জানতে হবে ওদিকে। আর অ্যাজ এ হোল ভালো ক্লিনিশিয়ান হতে হলে সব সাবজেক্টগুলো সমন্বয় করা জানতে হবে। সে তুমি যে সাবজেক্টেই হও, মেডিসিন হও, সার্জারি হও, কারণ সার্জারিতে লাগবে না ওগুলা, প্যাথোলজি, ফিজিওলজি তুমি না জানলে তুমি বুঝবা রোগগুলা। অ্যাজ এ হোল ভালো যে সাবজেক্ট যদি হও না কেন, সব সাবজেক্টের সমন্বয়টা ভালো না জানলে তুমি পারবে না। তার মানে আলটিমেটলি সব সাবজেক্টই গুরুত্বপূর্ণ, তাই না? তবে আমাদের সার্জারির ক্ষেত্রে প্রথমত অ্যানাটমি, এর বাইরে কোনো নেই, অ্যানাটমি ভালো জানাই লাগে। আচ্ছা, তাহলে আমরা অ্যান্টেরিয়র বাউন্ডারি জানলাম, পোস্টেরিয়র জানলাম, ঠিক আছে? আর রুফ আর ফ্লোর জানা লাগবে না? এই ঘরটার রুফ কোনটা? রুফ এই যে, ফ্লোর এই যেখানে দাঁড়াই আছে। রুফ আর ফ্লোর যদি এক জায়গায় করে দিই, আর এই স্পেসটা থাকবে না। তা আমরা এই যে হার্নিয়ার ক্ষেত্রে অনেক সময় অপারেশন করে রুফ আর ফ্লোর এক জায়গায় করে দিই, সেই অপারেশনটার নাম কি? হার্নিওগ্রাফি। হার্নিওগ্রাফি নাম শুনেছ? তাহলে হার্নিয়ার অপারেশন কয় ধরনের আছে? 3 ধরনের। ওপেন প্রসিডিওরে 3 ধরনের: হার্নিওটমি, হার্নিওগ্রাফি
হার্নিওপ্লাস্টি। মনে থাকবে? বেসিক জিনিসগুলো মনে থাকবে। আচ্ছা, এখন আসো রুফ আর ফ্লোর। হার্নিয়ার রুফে কি থাকে, ফ্লোরে কি থাকে? হার্নিয়ার রুফে কি থাকে? ওই যে পিছনের যে মাসেল বলছিলাম না, কনজয়েন্ট মাসেল, এটা আস্তে আস্তে উপরে উঠে কনজয়েন্ট টেন্ডন ফর্মেশন করে। কনজয়েন্ট টেন্ডন মানে ওই মাসেল দুইটাই, কিন্তু একটু টেন্ডিনিয়াস কিছুটা ফর্মেশন হয়, এই জন্যে আমরা বলি কনজয়েন্ট টেন্ডন। আর ফ্লোরে কি থাকে? ইনগুইনাল লিগামেন্ট। ওই যে এক্সটার্নাল অবলিকটা ফোল্ড হয়ে গেছিলো, এটা থাকে। তোমার মাথায় কিন্তু এই জিনিসটা আমি যে মানে মুখস্থ করলে কিন্তু হবে না, তোমার মাথায় জিনিসটা একদম পুরা ক্লিয়ার ভিজুয়ালাইজ হবে তোমার। এই যে আমি যে জিনিসটা বলছি তুমি মনে করতেছো মনে হয় স্যার এত মুখস্থ রাখলো কী করে? আমরা তো দৈনন্দিন এইসব কাজই করতেছি, হার্নিয়া নেই এরকম কোনো দিন নেই। তাহলে কার সাথে কার কী করতেছে না করতেছে তো আমরা চোখে দেখি সবসময়। এই জন্য পড়াশোনা কমপ্লিট হবে না যতক্ষণ না পর্যন্ত প্র্যাকটিক্যালি দেখতে হবে। এরপরে তোমরা রুগী প্র্যাকটিক্যালি দেখবা, আর তোমাদের যে প্লেসমেন্ট সার্জারিতে ওটিতে হয়, ওটিতে যে যখন দেখবা এই তিনটার সমন্বয় করলে তুমি সারা জীবনে তোমার মুখস্থ লাগবে। এবার তুমি ওটি যারা প্লেসমেন্ট আছে, এই যে ওটিতে যে না দাঁড়ায় থেকে এই অপারেশনগুলো দেখবা যে কি করতেছে স্যারেরা প্র্যাকটিক্যালি, কোনটা রুফ, কোনটা ফ্লোর, কোনটা অ্যান্টেরিয়র বাউন্ডারি, কোনটা পোস্টেরিয়র। এবার চোখে যখন দেখবা ওটা মনে থাকবে। তোমরা যেহেতু বোকার মতন ঘোরো আর দাঁড়াই থাকো, এক ওটির মধ্যে সময় কাটাই দাও, 4-5টা ওটি সব জায়গায় ঘুরে ফিরে দেখবা, এক জায়গায় এক ওটি হচ্ছে। আর যারা আরও একটু বেশি সময় ধরে থাকে তারা ভ্যারাইটিস অফ ওটি দেখতে পায়, কারণ দেখা গেল যে বড়ো ওটিগুলো তাড়াতাড়ি হয়ে লাস্টের দিকে তো আরও অনেক ছোটোখাটো ওটি হয়। এগুলো দেখতে পারলে আরও বেশি নলেজ গেইন হবে তোমাদের। তো তোমাদের তো 12টার মধ্যে শেষ। যেদিন কাজ থাকলো না সেদিন গেলা ওটিতে, অসুবিধা। যেদিন মনে করো ক্লাস হচ্ছে না, ফ্রি আছো, ওটিতে যে ঘুরবা ফেরবা। অনেকেই আছে দেখি আমি যে এরা সময়ের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, মানে ইন্টার্নি প্লেসমেন্ট দেখা গেল মেডিসিনে আছে, সে ফাঁক পাইলে সার্জারিতে রাউন্ডে যাচ্ছে বা এই যে ওটিতে যাচ্ছে, বিভিন্ন জায়গায় করতেছে। যার ইন্টারেস্ট যা, সে কিন্তু ঠিকই গেইন করে নিচ্ছে। হাসপাতাল তোমার, কলেজ তোমার, তোমার যখন যেখানে খুশি এইখানকার স্টুডেন্ট হলে তোমার কেউ বাধা দেবে? তাহলে তোমারই তো হাসপাতাল, তোমার যখন ইচ্ছা রাত 10টায় 12টায় যখন ইচ্ছা তুমি যদি মনে করো ওটিতে যে একটু দেখবো, তুমি যদি এই মেডিকেলের স্টুডেন্ট হও, কোনো স্যার তোমার নিষেধ করবে? কখনোই না। তাহলে এই শেখার আগ্রহটা থাকতে হবে, এই আগ্রহটা কিন্তু থাকতে হবে। এই আগ্রহ তো তোমাদের নাই, আছে? আগ্রহটাই কম, এটাই সমস্যা। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে রুফে কি থাকে? কনজয়েন্ট টেন্ডন। ফ্লোরে কি থাকে? ইনগুইনাল লিগামেন্ট। আর এই স্পেসটা যদি বন্ধ করতে চাই, ওই যে কনজয়েন্ট টেন্ডন আর এটা কি ইনগুইনাল লিগামেন্ট, এইবার একটা সুতা দিয়ে, বড় মোটা একটা প্রোলিন সুতা দিয়ে ওইটার এইটারে নিয়ে যদি তুমি এভাবে পেঁচাই প্রত্যেকটা লেয়ারে যদি বাদাই টান মেরে দাও, তাহলে কী হবে? আর কোনো স্পেস থাকবে? তাহলে স্পেস না থাকলে হার্নিয়ার কন্টেন্ট ওই জায়গা দিয়ে আর আসতে পারবে না। এরপরে এটাকে বলে হার্নিওগ্রাফি। হার্নিওগ্রাফি বলতে এটাতে বলে যে একটা, বাংলায় বোঝো আগে, যে একটা যে এমন একটা সুতা নিব যেটা একটা মোটা সুতা, খুব টাফ সুতা, নন অবজারভেবল, যেটা সারা জীবন অ্যাবজর্ব হবে না, এরকম সুতা দিয়ে যদি আমি রুফ এবং ফ্লোরটা অ্যাপোজিশন করি, এভাবে ধরে অ্যাপোজিশন করে দিলাম, দিয়ে বেঁধে দিলাম, তাহলে ওইটাকেই বলা হবে হার্নিওগ্রাফি। তাহলে হোয়াট ইজ হার্নিওপ্লাস্টি? হার্নিওপ্লাস্টি হলো একটা, এটা সুতার কোনো ব্যাপার না। এখানে আমরা আলাদা একটা সিনথেটিক অ্যাবজর্বেবল, অনেক সময় একসময় নন অ্যাবজর্বেবলও ছিল, এরকম একটা ম্যাটেরিয়ালস যদি এক্সট্রা রিইনফোর্সমেন্টের জন্য ওখানে দিয়ে আসি, তাহলে সেটাকে কি বলবো? হার্নিওপ্লাস্টি। বাংলায় যদি আমরা বলি যে তোমার কোনো একটা কাপড় বা একটা জামা ছিঁড়ে গেল, প্রথমে তুমি এটারে সেলাই দিলা, সেলাই দিয়ে জায়গাটা ঠিক করে দিলে, এটা হলো হার্নিওগ্রাফি।
আর এর উপর যদি একটা পটি লাগাই দাও, মানে শুধু সেলাই অতটা স্ট্রং না, তুমি আরেকটা যদি তালি লাগাই দাও তাহলে এটা আরও স্ট্রং হবে না? তো ওইটাকে বলা হবে হার্নিওপ্লাস্টি। সহজ জিনিস। তাহলে হোয়াট ইজ হার্নিওগ্রাফি অ্যান্ড হোয়াট ইজ হার্নিওপ্লাস্টি, বুঝছো? হার্নিওপ্লাস্টিটা হলো এক্সট্রা একটা এই মেশ অথবা নেট বলি আমরা, নেট, জাল, এরকম একটা জিনিস তৈরি করা থাকে, তৈরি হয়। এটা বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যেটাই হোক না কেন, দামি আছে, কম দামি আছে, মিডিয়াম আছে, অ্যাবজর্বেবল আছে, নন অ্যাবজর্বেবল আছে, ডিলেড অ্যাবজর্বেবল, বিভিন্ন ম্যাটেরিয়ালস। এখনকার যুগে হাজারো রকম মেশ আছে, তুমি টাকায় পারলে হবে। নন অ্যাবজর্বেবল যে সুতাটা অ্যাবজর্ব হবে না সেরকম একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করছে। আবার এখন এমনও তৈরি করছে যে ওর এক সাইড অ্যাবজর্বেবল আর এক সাইড নন অ্যাবজর্বেবল, এরকমও আছে। একটা নেটের দুই প্রান্ত দুই রকম। যেটা অ্যাবজর্বেবল সেটা আমাদের ভিসেরাল মার্জিনে রাখি। শুধু যে ইনগুইনাল হার্নিয়া করি তা তো না, আমরা অনেক সময় ইনসিশনাল হার্নিয়া করি, সেখানে তো নেট ডাইরেক্ট ভিসেরার সাথে কানেক্টেড থাকে। এখন ওখানে এমন একটা সুতা ব্যবহার করা হয় যেটা ওর সাথে লাগলে কোনো রিয়াকশান হবে না, অ্যাবজর্ব হয়ে যাবে। তাহলে সেই মাথাটা ওইদিকে দিলাম, আরেক মাথা উপরে দিলাম। তো এখন আসলে হাজারো রকম ম্যাটেরিয়ালস আছে। যাই হোক, আমরা প্রাথমিকভাবে অন্তত বুঝলাম যে হোয়াট ইজ হার্নিওটমি, হোয়াট ইজ হার্নিওগ্রাফি এবং হোয়াট ইজ হার্নিওপ্লাস্টি। আচ্ছা, এখানে তাহলে হার্নিয়ার ক্ষেত্রে আর বাকি থাকলো দুইটা রিং। হার্নিয়ার বাউন্ডারিগুলো জানলাম, কিন্তু দুইটা রিং সম্পর্কে আমাদের জানতে হবে। একটা হলো সুপারফিশিয়াল রিং, একটা ডিপ রিং। সুপারফিশিয়াল রিং আর ডিপ রিং। ডিপ রিংটা কোথায় থাকে আর সুপারফিশিয়াল রিংটা কোথায় থাকে, এটা আমরা জিজ্ঞেস করি পরীক্ষায়। ডিপ রিংটা, হ্যাঁ, ওই যে তোমরা বলছিলাম না, ডিপ রিং আমরা বের করি কীভাবে? পিউবিক টিউবারকল বের করি না? পিউবিক টিউবারকল আর হলো অ্যান্টেরিয়র সুপেরিয়র ইলিয়াক স্পাইন, এই দুইটার মাঝখান থেকে হাফ ইঞ্চ অ্যাবাভ কী থাকে? ডিপ রিং থাকে। তাহলে পিউবিক টিউবারকলটা বের করি কীভাবে? আগে আমরা পিউবিক সিম্ফাইসিস বের করি। একদম মিড লাইন যদি এভাবে যায়, দুইটা পিউবিস বোন যেখানে মিলিত হয়েছে ওটার নাম কি? সিম্ফাইসিস। পিউবিক সিম্ফাইসিসকে তুমি মিড লাইন ধরে আস্তে আস্তে যদি ল্যাটারালি যাও, তাহলে দ্য মোস্ট বনি প্রমিনেন্স ইজ কল্ড পিউবিক টিউবারকল। তোমার হাতে লাগবে পিউবিক টিউবারকলটা। এই পিউবিক টিউবারকলে একটা আঙ্গুল দিবা, আর এদিক থেকে যদি তুমি হাত এভাবে নিয়ে আসো, তাহলে এখানে যে প্রমিনেন্সটা আছে এটা কি? অ্যান্টেরিয়র সুপেরিয়র ইলিয়াক স্পাইন। এই দুইটা জায়গায় যদি দুইটা আঙ্গুল দাও এবং এর মিড পয়েন্টটা যদি তুমি হিসাব করো, এই মিড পয়েন্ট থেকে যদি হাফ ইঞ্চ অ্যাবাভ তুমি একটা আঙ্গুল দাও, চেপে ধরো, তাহলে ডিপ রিংটা তুমি যদি অক্লুড করে রাখো, এটা তুমি যদি আগে ডিপ রিং অক্লুশন করে আমরা আবার ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট হার্নিয়া আমরা ডিটারমাইন করি, কিন্তু তোমাকে আগে তো পয়েন্টটাকে আইডেন্টিফাই করা শিখতে হবে। এই জন্য এই পয়েন্টটা আইডেন্টিফিকেশান 90% স্টুডেন্টরা পরীক্ষায় পারে না, 90% পারে না, যে কীভাবে ডিপ রিংটা বের করতে হয়, কোন জায়গাটা আঙুল দিয়ে চাপ দেবে, এটা হলো 95% পারে না। উল্টাপাল্টা এক জায়গায় হাত দিয়ে কাশি দিয়ে মানে। তাহলে এই জিনিসটা অ্যাকুরেটলি আমি তো বলেছি যে ইনগুইনাল হার্নিয়া তোমরা পাবা না বা পরীক্ষা দেবা না এরকম কোনো পার্সন থাকবে না পরীক্ষায়। সবাইকেই এটাকে অ্যাপিয়ার করে তোমাদের ফাইনাল প্রফ পাস করতে হবে। সুতরাং এইখানে অন্তত তোমাদের পরীক্ষায় শর্ট কেস, তোমাদের এই যে 5 বছর না তোমাদের কোর্স, 5 বছরে 5টা শর্ট কেস পারবা না তোমরা, A to Z 5টা। এই 5টা শর্ট কেস পারলে পরীক্ষায় পাস, মানে আর নতুন তোমার শর্ট কেস জানা লাগবে। 1 নম্বর হলো হার্নিয়া, 2 নম্বর হলো হাইড্রোসিল, 3 নম্বর একটা আলসার, 4 নম্বর একটা সফট টিস্যু সোয়েলিং, আর 5 নম্বর যদি আর অন্য কোনো কেস সুইটেবল ওই সময় আমরা পাই, রেয়ার কেসের মধ্যেও, তখন সেটা একটা দিই আমরা। এই 5টা শর্ট কেস, 5টাও না মানে 4টা বলা যায়, হার্নিয়া, হাইড্রোসিল, আলসার, সফট টিস্যু সোয়েলিং। এর আদ্য প্রান্ত এখন থেকেই প্রিপারেশান শুরু করবা, এখন থেকেই।
A to Z। তোমার স্যার তোমার কী প্রশ্ন করবে, একটা হার্নিয়া কী এমন প্রশ্ন আছে যে তুমি পারবা না? আমরা তো সব পড়াই দিই এইখানে পড়াই দিব। প্র্যাকটিক্যালি তোমার যখন প্লেসমেন্ট হবে সেখানে পড়াবে। এরপরে তোমার পরীক্ষার আগে এরপরে এখনও ফাইনাল ইয়ার আছে, এরপরে তোমার ব্লক পোস্টিং আছে। এই একই জিনিস কম করে হলেও এখনও 10 বার পড়বা। তাহলে এই জিনিস কত স্যারের মুখে কতবার শুনবা তারই আত্মা নেই। তারপরেও দুঃখের কথা, পরীক্ষায় যেয়ে তোমাদের মুখ দিয়ে অনেকেরই বাইরে হয় না, এইগুলো বের হবে না। তুমি ডেফিনেটলি তুমি মনে রাখো যে আমি আজকে যা পড়াচ্ছি এ তো আমার রেকর্ডেড থাকবে। তোমার পরীক্ষায় তোমরা যারা আজকে আসো ক্লাসে, তোমাদের পরীক্ষা যদি একটু ভিডিও করে রেখে দেখানো যেত তাহলে তোমরা বুঝতে যে তোমরা কী ধরনের ভুলটা করো, কত গ্রাস জায়গায় ভুল করো। তারপরেও কিন্তু পাশ করাই। তারপরে দুঃখের কথা হলো পাশ করাই। কেন করাই? কারণ হলো এটাকে আমরা MBBS, তো MBBSটাকে আমরা খুব বেশি পোস্ট গ্রাজুয়েশন হলে একদম ডাইরেক্ট নিঃশব্দে নীরবে ফেল। আর এখানে আমরা একটু বাজাই দেখি, আরও অনেক কিছু দেখি যে ছেলেটা আসলে কি ভয়ের চোটে ভুলে গেছে নাকি আসলেই পড়ে নাই, তার প্রিভিয়াস পারফরমেন্স কি, প্রিভিয়াস পরীক্ষাগুলোর রেজাল্ট কী, সবগুলো দেখি আমরা অনেক সময়। কারণ অনেক সময় পাজেলড হয়ে ভুল করতেই পারে। কারণ জীবনের প্রথম পরীক্ষায় ফাইনাল পাস করলে তোমাদের জীবনের প্রথম পরীক্ষা তো MBBS একটা ডিগ্রি, আর এটা করে তুমি কি এমন করবা? তোমার সামনে আঁকড়ানোর আরও অনেক পথ আছে। এই কারণে আমরা অনেক সময় ছেড়ে দিই। কিন্তু ওই যে ছেড়ে দিলেও সবাই তো আর ছাড়বে না, কেউ ধরে রাখবে। হ্যাঁ, ছেড়ে দিয়েও না হলেও শেষ আর কি, মানে কি বলে না যে হ্যাঁ হলো না শেষ, এরকমই। তো যাই হোক, এখন আমরা রিংয়ে ছিলাম। তোমার যদি ডিপ রিংটা দেখাইতে বলি একটা পেশেন্টের, বললাম যে তুমি আচ্ছা এই রোগীটার ডিপ রিংটা আমার একটু ভালো করে দেখাও। যারা প্লেসমেন্ট নিশ্চয়ই তোমরা অনেক কিছু এর মধ্যে শিখে গেছো, ওয়ার্ডে যাদের প্লেস হয়েছে, যে কিভাবে এই জিনিসটাকে আমাকে দেখাইতে হবে। তুমি ডিপ রিং দেখা শুরু করবা না, তার আগে কিছু প্রি রিকুইজিট আছে না? কি সেগুলো মনে আছে? হ্যাঁ, প্রাইভেসি আছে, কনসেন্ট আছে, এক্সপোজারের ব্যাপার আছে, নিজের পরিচয় দেওয়াটাও ব্যাপার আছে, গ্রিটিংস আছে না? অনেক ব্যাপার স্যাপার আছে। এইগুলো করার পরে তারপরে স্ক্রিন লাগলে স্ক্রিন দিতে হবে, অ্যাটেন্ডেন্ট লাগলে অ্যাটেন্ডেন্ট দিতে হবে। এইগুলো কিন্তু প্রি রিকুইজিট। আমরা কিন্তু এই লেভেলে এইগুলো বেশি দেখি। গ্রাজুয়েশন লেভেলে, পোস্ট গ্রাজুয়েশন আলাদা। গ্রাজুয়েশন লেভেলে আমরা দেখি যে এই গদবাধা নিয়মের মধ্যে তুমি আসো কিনা, তুমি একবার খুব হাই থটের কথাবার্তা বলতেছো কিনা, সেটার উপর পাস ফেল নির্ভর করে না। সেটার উপর হয়তো অনার্স মার্কস পাচ্ছ কিনা সেটা নির্ভর করতে পারে, কিন্তু তোমার আগে দরকার তো পাস ফেল, তাই না? এইখানে কিন্তু এই নিয়মকানুনগুলো মেনটেন করার পরে আবার অনেক জিনিস আছে, তুমি হয়তো ডিপ রিং তুমি জানো যে এই জায়গায় আছে, কিন্তু তারপরেও তুমি যে কীভাবে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনটা দেখাচ্ছ, তোমার হাতটা রোগীর পাশে একটু ঘষে গেল কিনা, প্রমিনেন্স জায়গাটা তুমি আইডেন্টিফাই করছো কিনা। এরপরে তুমি পিউবিক টিউবারকল ডাইরেক্ট তো আঙুলটাও দিতে পারো, কিন্তু তারপরেও তো আমরা দিই না। আমরা একটু বিভিন্ন রকম ছলনা এটা ওটা করে অভিনয় করে কিন্তু আমরা ওই জায়গাটা দেখাই, তাই না? সেটারও তো নিয়ম আছে না? কীভাবে বের করি? হ্যাঁ, এই যে হেড রেইজিং বা লেগ রেইজিং টেস্ট করি, কারণ আমরা দেখতে চাই যে ইনগুইনাল লিগামেন্ট এর অ্যাটাচমেন্ট আছে, তো এর অ্যাটাচমেন্ট কিন্তু ওই পিউবিক টিউবারকল থেকেই শুরু হয়। তা তোমরা যে হেড, তারপরে যে তোমার অ্যাডাক্টর মাসেল আছে, তাই না? এই যে বনি প্রমিনেন্সটা কেন হয় ওখানে? মাসেলের অ্যাটাচমেন্ট হয়েই তো ওটার আস্তে আস্তে টান পড়ে বনি প্রমিনেন্সটা হয়। এই যে মাসেলটা রেকটাস, দুই সাইডে রেকটাস মাসেল না, এই রেকটাস মাসেল তো মাঝখানে তো একটা ফাঁকা থাকে লিনিয়াল বার জন্য। এই রেকটাস মাসেলটা যে সোজা অ্যাটাচমেন্ট হয় কোথায়? পিউবিক টিউবারকলে। এই কারণে তুমি যখন হেড রেইজিং বা লেগ রেইজিং টেস্টটা করবা, তখন এটা প্রমিনেন্স হবে। এই প্রমিনেন্স হলে
তখন কিন্তু আমরা এবার আস্তে আস্তে ঘষে ঘষে আমরা মিড পয়েন্টটা দেখি যে কোন জায়গাটা এখানে মিড পয়েন্ট আছে, দুই সাইডে রেকটাসের মাঝখানে কোন জায়গাটা ফাঁকা আছে, দিয়ে হাত দিয়ে এবার আস্তে 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 ঘষতে ঘষতে আমরা একটু লেটারালি গেলেই প্রমিনেন্সটা পেয়ে যাই। ওখানে একটা আঙ্গুল তোমাকে ফিক্স করতে হবে, এটাতে একটা আঙ্গুল ফিক্স করতে হবে। এরপরে মিড লাইন দেখতে গেলে একেবারে যে তুমি ইঞ্চি সেন্টিমিটার দেখে করবা তা না, একটা অ্যাজামশান করলা তার হাফ ইঞ্চ, একটা অ্যাজামশান করা যায় না, তার ওখানে একটা আঙ্গুলটা দিয়ে আমরা প্রেস করে এবার আমরা দেখি কাশি দেওয়ার সময়ও তার পজিশান, তার যে মুখের পজিশান এটাও আমরা খেয়াল করি না, তার মুখটা কোন দিকে রাখি, আমরা যেদিকে আছি তার অপোজিট সাইডে। আচ্ছা, এগুলো খেয়াল করি, তারপরে আমরা এটা আইডেন্টিফাই করি। তো এটা গেল হলো ডিপ রিং। ডিপ রিংটা কিসের রিং বলো তো, কোন জায়গায় কোন স্ট্রাকচারের মধ্যে থাকে? এটা ফাসা ট্রান্সভার্সালিস, এটা আমরা জিজ্ঞেস করি। ডিপ রিংটা থাকে কিন্তু ফাসা ট্রান্সভার্সালিসের মধ্যে। এবার আসো সুপারফিশিয়াল রিং। সুপারফিশিয়াল রিংটা কোথায় থাকে? এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস, তাই না? একদম সুপারফিশিয়ালি কোনটা? ওই যে স্কিনের পরে অ্যান্টেরিয়র বাউন্ডারি কী ছিল? এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস। এই এক্সটার্নাল অবলিক যে অ্যাপোনিউরোসিস, এইখানে একটা ফাঁকা জায়গা থাকে, একদম মিডিয়াল যে পয়েন্টটা, পিউবিক টিউবারকুলের গা ঘেঁষে, এইখানে একটা অ্যাপারচার থাকে। এই অ্যাপারচারটারে আমরা বলি সুপারফিশিয়াল রিং। তাহলে একটা হার্নিয়া যদি কমপ্লিট হতে চায় তাহলে তাকে কোন পথটা অতিক্রম করতে হবে? হ্যাঁ, তাহলে পেট থেকে শুরু করে পেটের মধ্যে থেকে ডিপ রিংয়ে ঢুকতে হবে, এরপর ইনগুইনাল ক্যানালের মধ্যে ঢুকতে হবে, এরপর সুপারফিশিয়াল রিংয়ে ঢুকতে হবে, তারপরে যে স্ক্রোটামের মধ্যে ঢুকতে হবে। স্ক্রোটামের যে টেস্টিস একদম নিচে থাকে, এই টেস্টিসের গা পর্যন্ত যদি যায় তাহলে সেটাকে আমরা কি বলি? কমপ্লিট ইনগুইনাল হার্নিয়া। এবং এই পথটা যে অতিক্রম করে এই হার্নিয়ার নামটা কি? ইনডাইরেক্ট না ডাইরেক্ট? ইনডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া। বোঝা গেছে? পুরা পথটা যে অতিক্রম করে সেই হার্নিয়ার নাম ইনডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া। তাহলে হোয়াট ইজ ডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া? তাহলে ডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়াগুলো এই সমস্ত পথ অতিক্রম করা লাগে না, সে ডিপ রিংটাকে ব্যবহার করে না, ডিপ রিংয়ের মধ্যে সে ঢোকে না। ডিপ রিংয়ের মধ্যে না ঢুকে সে আরেকটা পয়েন্ট আছে আমাদের এখানে, হ্যাঁ এখানে একটা পয়েন্ট আছে, সেটাকে আমরা বলি হেসেলব্যাকস ট্রায়াঙ্গেল। মনে থাকবে? তাহলে হেসেলব্যাকস ট্রায়াঙ্গেলের বাউন্ডারিটা কি? এইটা হেসেলব্যাকস ট্রায়াঙ্গেল সবাই জানা লাগবে, এটা ফরজ, যে হোয়াট ইজ দ্য বাউন্ডারি অফ হেসেলব্যাকস ট্রায়াঙ্গেল। তাহলে এটা মিডিয়ালে কি আছে? রেকটাস মাসেল আছে না, রেকটাস। তাহলে এই হলো রেকটাস অ্যাবডোমিনাল মাসেল, আর এদিকে থাকতেছে কি? ইনফেরিয়র ইপিগ্যাস্ট্রিক আর্টারি, আর নিচে কি থাকতেছে? ইনগুইনাল লিগামেন্ট। তাহলে রেকটাস মাসেলের যে ল্যাটারাল বর্ডার, এখান দিয়ে ইনফেরিয়র ইপিগ্যাস্ট্রিক আর্টারিটা এবার আবার বের হয়। তাহলে এভাবে একটা বের হলো, আর এখানে গেল এটা, আর নিচে হলো ইনগুইনাল লিগামেন্ট, সোজা এরকম। এটাই এই যে একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের নাম হলো হেসেলব্যাকস ট্রায়াঙ্গেল। এই হেসেলব্যাকস ট্রায়াঙ্গেল হলো একটা দুর্বল জায়গা, আমাদের সবারই। এই দুর্বল জায়গা দিয়ে, আর যখন একটু বয়স্ক বা যাদের মাসেলটা উইক থাকে তাদের তো হেসেলব্যাকস ট্রায়াঙ্গেলটা আরও উইক হয়ে যায়। এমনি হলো উইকেস্ট পয়েন্ট, তার উপর সেই সময় আরও উইক, যার ফলে এইখান দিয়ে ডাইরেক্ট পেটের মধ্যে যে নাড়িভুড়ি ওমেন্টাম যা আছে, যদি এইখান দিয়ে কাশাকাশি করলে বা হাঁটা চলাফেরা করলে ঠেলা দিয়ে বের হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলি? ডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া। তাহলে ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া যদি আমরা ট্রেস করি তাহলে আমরা কি বলবো? প্রথমে হলো অ্যাবডোমেন, এরপরে হেসেলব্যাকস ট্রায়াঙ্গেল, এরপরে পার্ট অফ দ্য ইনগুইনাল ক্যানেল, এরপর সুপারফিশিয়াল রিং, এরপরে স্ক্রোটাম।
তাহলে এই দুইটা হার্নিয়াকে তোমার ট্রেস করা শিখতে হবে, যে প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে ইনডাইরেক্ট হলে অ্যাবডোমেন, ডিপ রিং, ইনগুইনাল ক্যানেল, সুপারফিশিয়াল রিং, স্কোটাম। আর যদি ডাইরেক্ট হয় তাহলে অ্যাবডোমেন, হেসেলবার্গ ট্রায়াঙ্গেল, পার্ট অফ ইনগুইনাল ক্যানেল, সুপারফিশিয়াল রিং, স্কোটাম। মনে থাকবে? সহজ না কঠিন? সহজ না? তাহলে কই অনেকে তো সাউন্ড করতেছে না। সহজ না কঠিন? সহজই মনে হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এই যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট হার্নিয়ার তফাৎ তো অনেকটা বুঝলাম, তো অনেকটাই ক্লিয়ার। এই যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এখন ডিফারেন্সিয়েট করা শিখতে হবে, যে আর কি কি ডিফারেন্স আছে, আর কি কি ডিফারেন্স আছে, এবার আমরা সেটাতে যাব। তাহলে ডিফারেন্স অনেকগুলো পয়েন্ট বের হবে এখানে, 8-10টা পয়েন্ট বের করা যাবে ইচ্ছা করলে। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট হার্নিয়া আমরা প্রথম পয়েন্ট কোনটা, কোনটার উপর ভিত্তি করে এটা পার্থক্য করি? একটা যদি পয়েন্ট বলা হয় তাহলে কি কি এটাও না, মানে একদম ফার্স্ট যদি বলি ডিফারেন্স কোনটার উপর ভিত্তি করে করি? এই যে এই মেয়ে ঠিক আছে, ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারির যদি ল্যাটারাল দিক দিয়ে একটা জিনিস আসে তাহলে সেটা ইনডাইরেক্ট, আর যদি মিডিয়াল দিক দিয়ে আসে সেটা তো ডিরেক্ট। প্রথম তফাৎ কিন্তু এটা হবে। ওই যে তোমার হেসেলবার্গ দিয়ে ওসব কথা খাটবে না, ওগুলো পরে। আমরা প্রথম শুনতে চাই এইটা, কারণ তুমি দেখো হেসেলবার্গ ট্রায়াঙ্গেলের বাউন্ডারি কিন্তু বলছো, ল্যাটারাল বাউন্ডারি কী ছিল? ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। তাহলে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি মিডিয়ালি যা আছে সব ডাইরেক্ট, আর ল্যাটারাল এলো ইনডিরেক্ট। এরপরে দ্বিতীয় পার্থক্য যদি আমরা আসি, সেকেন্ডটা, তাহলে এবার তুমি বলো এটা যে হেসেলবার্গ ট্রায়াঙ্গেল দিয়ে ঢুকে ডাইরেক্ট, আর ইনডাইরেক্টটা হলো ডিপ রিং দিয়ে ঢুকে এন্ট্রি পয়েন্ট। তাহলে এন্ট্রি পয়েন্ট যদি আমরা বলি তাহলে ডিরেক্টের বেলায় বলবো হেসেলবার্গ ট্রায়াঙ্গেল, আর ইনডিরেক্টের বেলায় বলবো ডিপ রিং। এক্সিট পয়েন্ট যদি বলি এক্সিট, তাহলে ডিপ আর ডিরেক্ট এবং ইনডাইরেক্টের মধ্যে তফাৎ কি আছে? কোনো তফাৎ আছে? এক্সিট পয়েন্টে এক্সিট একই, সুপারফিশিয়াল রিং। সুতরাং এক্সিট দিয়ে খুব একটা ডিফারেন্সিয়েট করতে পারবা, এন্ট্রিটা দিয়ে তুমি ডিফারেন্সিয়েট করতে পারবা। আর কি পার্থক্য আছে? ডাইরেক্ট হার্নিয়াগুলো সাধারণত অ্যাডাল্ট অথবা ওল্ড এজে হয়, ওল্ড এজ। ডিরেক্ট হার্নিয়া ইজ ইউজুয়ালি বাইল্যাটারাল। তাহলে একটা জানলে আরেকটা বলবা, যেমন ডাইরেক্ট হার্নিয়া ইউজুয়ালি অ্যাডাল্ট বা ওল্ড এজে হয়। তাহলে ইনডাইরেক্ট হার্নিয়া কাদরা ইউজুয়ালি ইয়াঙ্গার এজে হয়। আরেকটা বললাম কি, যে ইউজুয়ালি বাইল্যাটারাল ডিরেক্ট হার্নিয়া যেহেতু ওল্ড এজে হয়, তাহলে ওল্ড এজে কি তোমার এক সাইডে উইক থাকবে আর এক সাইডে কি সবল থাকবে? তার উইক হলে তো দুই সাইডেই হবে, এই জন্য ইউজুয়ালি বাইল্যাটারাল। আর যেহেতু ইয়াঙ্গার এজে হয়, এখানে মাসেল উইক খুব একটা ফ্যাক্টর না, সুতরাং যে কোনো কারণে যে কোনো সাইডে হতে পারে ইনডিরেক্টটা, এনি সাইড। বোঝা গেছে? তাহলে আমরা এটা জানলাম। আর কি পার্থক্য আছে? শেপ। ডাইরেক্ট হার্নিয়ার শেপ কেমন? ইউজুয়ালি গ্লোবিউলার, এইরকম একটা মোটা। যেহেতু হেসেলবার্গ ট্রায়াঙ্গেলটা অনেক বড় একটা জায়গা, এই জায়গা দিয়ে ঢবাস করে আসে এইরকম বড় একটা জিনিস, কাশি দিলে দেখা গেলো এই বড় একটা জিনিস দেখা যাচ্ছে। আর ইনডিরেক্ট হার্নিয়া কিন্তু অত সহজ না, পাইরিফর্ম শেপ, মানে লম্বাটি ধরনের একটা শেপ, এবং শেপটা ইউজুয়ালি অবলিক, কারণ ডিপ রিং এরপর সুপারফিশিয়াল রিং এরকম অবলিক। আর ডাইরেক্ট হার্নিয়া অবলিক না, ইউজুয়ালি ডাইরেক্ট মানে একবার অ্যান্টেরো পোস্টেরিয়র, এর ডিরেকশনটা অ্যান্টেরো মানে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র থেকে অ্যান্টেরিয়রলি যাবে। আর ইনডিরেক্টটা ইউজুয়ালি লেটারাল টু মিডিয়াল ডিরেকশন। আর শেপ হলো একটা গ্লোবিউলার, একটা পাইরিফর্ম শেপ বা ইলংগেটেড শেপ, যাই বলো। ইনডাইরেক্ট হলো ইলংগেটেড শেপ। বুঝা গেছে? তারপরে বলো যে কমপ্লিকেশান, যেটা কমপ্লিকেশান ইউজুয়ালি কমন কিসে? ইনডাইরেক্ট হার্নিয়ায়
কমপ্লিকেশান ইজ মোর। কারণ হলো ডাইরেক্ট হার্নিয়া বড় জায়গা দিয়ে বেরোয় উইকনেসের জন্য, ও যেভাবে যায় ও সেইভাবে আবার ফিরে যায় সহজে। কিন্তু ইনডাইরেক্টটা যেহেতু ইয়াং এজে হয়, ইয়াং এজে যেটা হয় খারাপ হয়, ভালো হয় না। এই কারণে এটা হলো ওই ছোটো জায়গা দিয়ে বের হয় এন্ট্রি, আবার এক্সিটও ছোটো জায়গা দিয়ে, এই কারণে যে কোনো জায়গায় আটকায় যায়। এই জন্য যে স্ট্রাঙ্গুলেশন, অবস্ট্রাকশান বা ইরিডিউসিবিলিটি ইজ মোর কমন ইন কেস অফ ইনডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া। মানে এটা হলো কমপ্লিকেশান আর কি। যত কমপ্লিকেশান আছে আমরা আসবো পরে অবশ্য হার্নিয়ায় কী কী কমপ্লিকেশান হয় সেগুলোতে আসবো। তাহলে এখানে আমরা জানলাম যে কমপ্লিকেশান লাইক যেমন অবস্ট্রাকশান, স্ট্রাঙ্গুলেশন, ইনকারসারেশন অথবা ইরিডিউসিবিলিটি, এভরি কমপ্লিকেশান ইজ মোর কমন ইন কেস অফ ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। আর ডাইরেক্টে সাধারণত এগুলো আমরা হতে দেখি না। বোঝা গেল? আচ্ছা, ইনডিরেক্ট হার্নিয়াগুলো আবার ইউজুয়ালি অনেক ক্ষেত্রে কমপ্লিট ভ্যারাইটি হয়। কমপ্লিট ভ্যারাইটিতে আমরা যেটা দেখি, কারণ এই দুইটা রিং অতিক্রম করে এরা একদম অন্ডকোষ পর্যন্ত চলে যেতে পারে। আর ডাইরেক্ট হার্নিয়াগুলো সাধারণত অনেক সময় দেখা গেল যে এইখানে অনেক বড় জায়গা, তো ওরা ওই ইনগুইনাল ক্যানেলের মধ্যে শুধু কাশি দিলেও বোঝা যায়, আবার শরীরের ভিতরে ঢুকে যায়, সহজে ওঠানামা করে। ইনডাইরেক্টের ক্ষেত্রে আমরা সাধারণত কমপ্লিট ভ্যারাইটি অনেক সময় বেশি পাই। আচ্ছা, এবার হলো কমপ্লিকেশান বললাম। আচ্ছা, অনেক পার্থক্য তো অনেকই হলো। তাহলে এই পার্থক্যগুলোর মধ্যে এবার তোমার যে কটা মনে থাকে, কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হলো অন্তত তোমরা দুইটা বলবা। একটা হলো এই যে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, আর একটা হলো হেসেলবার্গ ট্রায়াঙ্গেল এন্ট্রি পয়েন্ট, যেটা বোঝা গেছে? আচ্ছা, অপারেশনের ক্ষেত্রে কিন্তু ইনডিরেক্ট বলো ডিরেক্ট বলো, অপারেশনে কিন্তু খুব একটা ভ্যারি করে না। অপারেশন কিন্তু সেম। হার্নিওগ্রাফি, হার্নিওপ্লাস্টি আর হার্নিওটমি। এবার আমরা হোয়াট ইজ হার্নিওটমি, এই জিনিসটা জানতে হবে। হোয়াট ইজ হার্নিওটমি? হার্নিওটমি হলো, এর একটা সংজ্ঞা আছে সুন্দর। প্রথমে হলো আইডেন্টিফিকেশান। একটা হলো যে আইডেন্টিফিকেশান অফ দ্য স্যাক। এই পয়েন্টগুলো লিখে রাখো, বলতে হবে, আমরা জিজ্ঞেস করি পরীক্ষায়। আইডেন্টিফিকেশান অফ দ্য স্যাক, separation of the sac from spermatic cord, separation of the sac from spermatic cord। কারণ এই স্পারমাটিক কর্ডের মধ্যে কি অনেক কী থাকে, হোয়াট আর দ্য কন্টেন্টস অফ স্পারমাটিক কর্ড, এখানে তাহলে একটা প্রশ্ন আসে, তাই না? এই যে তোমার যে হার্নিয়া বলি, ইনগুইনাল ক্যানেল বলি, ইনগুইনাল ক্যানেলে নর্মালি কি থাকে? ইনগুইনাল ক্যানেলে নর্মালি কী থাকে? হ্যাঁ, রাউন্ড লিগামেন্ট তো মহিলাদের ক্ষেত্রে, আর মেলের ক্ষেত্রে স্পারমাটিক কর্ড। এটা কি একটা জিনিস না অনেকগুলো জিনিস? অনেকগুলো জিনিস একসাথে। আর যখন হার্নিয়া হয় তখন স্পারমাটিক কর্ডের সাথে আরেকটা এক্সট্রা জিনিস থাকে, সেটাকে কী বলি? হার্নিয়ার স্যাক। বোঝা গেছে? হার্নিয়ার স্যাক, ওই স্যাকের মধ্যে তো জিনিসটা থাকবে। আচ্ছা, তাহলে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এখানে একটা তফাৎ আছে। হার্নিয়ার স্যাকটা যদি স্পারমাটিক কর্ডের মধ্যে থাকে, একদম কর্ডের মধ্যে, তাহলে স্পারমাটিক কর্ড যে থাকে তার জড়াই একটা লেয়ার থাকে না, এক্সটার্নাল স্পারমাটিক ফাসা, ক্রিমেস্ট্রিক মাসেল অ্যান্ড ইন্টারনাল স্পারমাটিক ফাসা। এই তিনটা ফাসা দিয়ে জড়ানো থাকে অনেকগুলো তার লাইক স্ট্রাকচার, কেবল লাইক অনেক কিছু আছে না এর মধ্যে। নার্ভ আছে, ভেসেল আছে, ভাস ডিফারেন্স আছে, অনেক কিছু আছে না, লিমফ্যাটিক্স আছে, এগুলো থাকে। এগুলো যদি একসাথে যে জড়ানো থাকে, এর তিনটা লেয়ার থাকে। কি বললাম? এক্সটার্নাল স্পারমাটিক ফাসা, ক্রিমেস্টিক মাসেল, ইন্টারনাল স্পারমাটিক ফাসা। এই তিনটা ফাসার মধ্যে স্পারমাটিক কর্ডের সব কন্টেন্টগুলো থাকবে।
এই কন্টেন্টগুলো কী কী? একটা হলো ভাস ডিফারেন্স, টেস্টিকুলার আর্টারি, ক্রিমেস্টিক আর্টারি, প্যাম্পিনিফর্ম প্লেক্সাস অফ ভেন, ইনগুইনাল নার্ভ আছে না, এই নার্ভগুলো যাবে, অ্যান্ড লিমফ্যাটিক্স, এই জিনিসগুলো একসাথে থাকবে। আর এর সাথে একটা স্যাক থাকবে, ইনডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া। এটা কিন্তু স্যাকের এই স্পারমাটিক কর্ডের যে ফাঁসা, 3টা ফাঁসা বললাম না কভার, এই কভারিংসের মধ্যে থাকে ইন কেস অফ ইনডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া। আর ডাইরেক্ট হার্নিয়ায় দ্য স্যাক রিমেইনস আউটসাইড অফ দ্য ফাঁসা। এটা কিন্তু আরেকটা তফাৎ। স্যাকটা ডাইরেক্ট হার্নিয়ার ক্ষেত্রে স্যাকটা থাকবে কোথায়? এই যে স্পারমাটিক কর্ডের যে ফাঁসা এর মধ্যে থাকে না, এটা আলাদা বাইরে সেপারেট থাকে। এই কারণে অপারেশনের সময় আরেকটা জিনিস আমরা করি, ইনডাইরেক্ট হার্নিয়ায় যেরকম স্যাক কেটে ফেলে দেই, এই যে হার্নিওটমি করি, ডাইরেক্ট হার্নিয়ায় কিন্তু কোনো হার্নিওটমির প্রয়োজন হয় না। এখানে তো স্যাকই নেই, ওর মধ্যে স্যাক বাইরে, তবে পেটের মধ্যে থেকে যে স্যাকটা আছে ওটা আবার পেটেই ঢুকাই দিই। আর ইনডাইরেক্ট হার্নিয়ার ক্ষেত্রে আমরা এই যে ফাঁসাগুলো আগে কেটে ফেলি, কেটে সমস্ত কন্টেন্ট বের করি, করে ওইখান থেকে স্যাকটাকে আলাদা করি। এই কারণে এই যে আমি এখানে এই কথাগুলো এখানে কেন বললাম যে হোয়াট ইজ হার্নিওটমি, এইখানে প্রথম কথা হলো আইডেন্টিফিকেশান অফ দ্য স্যাক। তুমি এই সমস্ত কন্টেন্টগুলো একসাথে আছে, সবগুলো কেটে বের করবা, করে ওখানে ওর মধ্যে থেকে স্যাকটা কোনটা সেটাকে প্রথমে আইডেন্টিফাই করবা। তাহলে প্রথম হলো আইডেন্টিফিকেশান অফ দ্য স্যাক, তারপর সেপারেশন অফ দ্য স্যাক ফ্রম আদার কন্টেন্টস অফ দ্য স্পারমাটিক কর্ড। তাহলে স্পারমাটিক কর্ডে অসংখ্য কন্টেন্ট আমি কিন্তু তোমাদের বলেছি, ভাস ডিফারেন্স, টেস্টিকুলার আর্টারি, প্যাম্পিনিফর্ম প্লেক্সাস অফ ভেন, ক্রিমেস্টিক আর্টারি, ইলিওইনগুইনাল নার্ভ, অনেক কিছু আছে না, এইগুলো থেকে স্যাকটাকে আলাদা করবা। তাহলে প্রথম হলো আইডেন্টিফিকেশান অফ দ্য স্যাক, সেপারেশন অফ দ্য স্যাক ফ্রম আদার কন্টেন্টস অফ দ্য স্পারমাটিক কর্ড। তাহলে এবার স্যাকটাকে তুমি আলাদা তোমার হাতের মুঠোয় নিয়ে আসলা। এরপর হলো রিডাকশান অফ দ্য কন্টেন্টস অফ দ্য স্যাক উইদিন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। ওই স্যাকের মধ্যে ওমেন্টাম থাকতে পারে, ওই স্যাকের মধ্যে যে কোনো স্মল ইন্টেস্টাইনের একটা কয়েল থাকতে পারে। তাহলে তুমি স্যাকটাকে তুমি আলাদা করলা, কিন্তু কন্টেন্টটা তুমি তো পেটের মধ্যে ঢুকাইতে হবে। তাহলে রিডাকশান অফ দ্য কন্টেন্টস অফ দ্য স্যাক উইদিন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি, বোঝা গেছে? তাহলে এবার স্যাকটা খালি হয়ে গেল না, স্যাকের মধ্যে যা আছে তুমি ক্যাভিটিতে ঢুকাই দিলা, ডিপ রিং দিয়ে পেটের মধ্যে ঢুকাই দিলা। এরপরে তুমি কি করবা? আইডেন্টিফিকেশান, সেপারেশান, রিডাকশান। এরপর তুমি কি করবা? এই যে স্যাকের নেকটাকে আইডেন্টিফাই করতে হবে। নেক, আমি তো পুরা স্যাকটার জিনিসটা ঢুকাই দিলাম, তাহলে স্যাকের আইডেন্টিফিকেশান অফ দ্য নেক অফ দ্য স্যাক। স্যাকের তো আবার ফান্ডাস আছে, এই যে পুরার জিনিসটা হলো ফান্ডাস, ওর নেক আছে না নিচে, যেখানে ডিপ রিং থাকে ওইখানে, এই নেকটাকে তুমি আইডেন্টিফাই করবা। তারপরে কি করবা? ট্রান্সফিক্সেশন অ্যাট দ্য নেক অফ দ্য স্যাক। ওই ট্রান্সফিক্সেশন বোঝো? ট্রান্সফিক্সেশন হলো, এটা যদি একটা বস্তা হয়, এটা বস্তার মুখ এটা, আর এখানে বস্তার কন্টেন্ট, বস্তার মধ্যে অনেক কিছু ঢুকাইলা, ঢুকাইয়ে এই বস্তার মাথা আমরা বাঁধি না অনেক সময়, এই বাঁধনটা তো তুমি এইভাবে পেঁচাই মেশাই দিতে পারো। এইভাবে পেঁচাই টেঁচাই দিলে অনেক সময় এটা কিন্তু খুলে যায়, ধাক্কায় ধাক্কায় খুলে যেতে পারে। কিন্তু তুমি যদি এইখানে তো মাঝখান দিয়ে একটা ছিদ্র করে ঢোকাও, সুতাটা ঢুকাই এ সাইডে একটা প্যাঁচ মারলা, আবার ওই সাইডটাও একটা প্যাঁচ মারলা, তাহলে এটাকে বলা হয় ট্রান্সফিক্সেশন। আমার কথা বোঝা গেছে কি যায়নি? সহজ জিনিস, তোমার আর কী বোঝাবো। এই যে এটা মনে করো এটা একটা বস্তায়, এই বস্তার মধ্যে তোমার সমস্ত জিনিস আছে, তুমি এর মধ্যে থেকে এই যে হার্নিয়ার ফান্ডাস বডি সবেই, আর হার্নিয়ার নেক হলো এটা, তাই এখানে তুমি এই নেক তো নিচে থাকে, বডি ফান্ডাস এই থাকে, এর মধ্যে থেকে তোমার যা আছে কন্টেন্ট যা আছে সব এই নেকের মধ্যে দিয়ে পেটের মধ্যে ঢুকাই দিলা। এবার নেকটাকে তুমি ধরলা, খালি করে ধরলা একদম, এই নেকটা বাঁধবা না, নেকটা বাঁধার কৌশল হলো ট্রান্সফিক্সেশন। তো এই নেকের মধ্যে তুমি মাঝখান দিয়ে যদি তুমি নিডেলটা ঢুকাই দেই,
তাহলে এবার আমি এ সাইড দিয়ে একবার বাঁধলাম, ও সাইড দিয়ে একবার বাঁধলাম, তাহলে এই সুতা সহজে যতই ধাক্কা দাও এটা ছাড়াবে না। আর তুমি যদি এভাবে জড়াই ফেসাই বাঁধতে, পরের সময় ধাক্কা ধাক্কায় ছাড়াই দেবে, কারণ পেটের মধ্যে কন্টেন্টগুলো আবার যখন পেটের অ্যাবডোমেনে ধাক্কা খাবে তখন ওটা কিন্তু ছাড়াই যেতে পারে। তো এটাকে বলা হয় ট্রান্সফিক্সেশন। কারা বোঝো নাই ট্রান্সফিক্সেশন, তারা হাত উঁচু করো। বোঝো নাই? যারা বুঝেছো তারা হাত উঁচু করো। এই তো অনেকেই বুঝেছে, সহজ জিনিস। বুঝেনি? সহজ না একদম। এটা বুঝবা হলো এবার ওটিতে যেয়ে, ওটিতে গেলে প্র্যাকটিক্যালি যখন দেখবাই, তাহলে ট্রান্সফিক্সেশন অফ দ্য নেক অফ দ্য স্যাক অ্যান্ড এক্সিশন অফ দ্য রিডান্ডেন্ট পোর্শন অফ দ্য স্যাক। যখন তুমি ট্রান্সফিক্স করলা নেকে, আর উপরে ওই ফান্ডাসের আর কোনো দাম আছে? খালি একটা ফান্ডাস, তাহলে ওটারে কেটে ফেলবা। এক্সিশন অফ দ্য রিডান্ডেন্ট পোর্শন, মানে এই পোর্শনটা আমার দরকার নেই, আর এই খামাখা ভেজাল করতেছিল, এটারে কেটে ফেলবা। এই সামগ্রিক প্রসিডিওর ইজ কল্ড হার্নিওটমি। তাহলে এবার আমরা যখন সংজ্ঞাটা জিজ্ঞেস করবো যে বাবা বলো তো হোয়াট ইজ হার্নিওটমি, তাহলে তুমি বলবা যে স্যার, আইডেন্টিফিকেশন অফ দ্য স্যাক, separation of the sac from other contents of the spermatic cord, then reduction of the contents of the sac within the peritoneal cavity, identification of the neck, transfixation of the neck of the sac, and excision of the redundant portion of the sac is called herniatomy. তাহলে তুমি ভালো নাম্বার পাবা। তোমরা কি মনে করছো যে স্যার এত পয়েন্ট এত মুখস্থ করে আসছে নাকি স্যার? এখন আমরা তো প্র্যাকটিক্যালি দৈনন্দিন এই কাজটাই করতেছি। যে জিনিস প্র্যাকটিক্যালি করি, আমার যদি মেরিও ফেলো তাও তো আমি বলতে থাকবো এই জিনিস। আমি ভুলবো কী করে? আমার তো ইচ্ছা করে, আমার ব্রেন শর্ট না হলে তো এটা আমি ভুলতে পারবো না। তো এটাই কিন্তু তোমাদেরও এক পর্যায়ে আসবে, প্র্যাকটিক্যালি দেখো নাই, করো নাই বলে এটা কঠিন লাগতেছে। প্র্যাকটিক্যালি যখন একদিন একটু দেখাই দেওয়া হবে, তুমি ইচ্ছা করলে তুমি ভুলতে পারবে না। এই জন্যই তো মেডিকেল সায়েন্সে থিওরিটিক্যালের সাথে প্র্যাকটিক্যাল এত জড়িত। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি জানলাম যে হোয়াট ইজ হার্নিওটমি। তাহলে এবার হার্নিওগ্রাফি কি মনে আছে? আজকের আর মনে হয় খুব বেশি যাওয়া যাবে না, অনেক আলাপ হয়েছে। এটাই হার্নিওপ্লাস্টিও মনে আছে তো নিশ্চয়ই।